১৯৭১ সালের ২৫শে মার্চ রাত বাংলাদেশের জন্মস্মৃতিতে এক রক্তাক্ত ক্ষত হয়ে আছে কালরাত্রি হিসেবে। এই রাতেই পাকিস্তানে সামরিক জান্তা নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামে যে বর্বরোচিত নিধনযজ্ঞ চালিয়েছিল তা ছিল এই জাতির ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের সূচনা। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই ক্ষত এখনও দগদগে। স্বাধীনতা দিবস সহ সাম্প্রতিক রাজনীতির নানা দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই শাহরিয়ার কবির ভাই, আমি আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাচ্ছি। সিনিয়র ব্রেক করা ঠিক হবে না, সিনিয়রকে দিয়ে করতে হয়। আমি আপনার কাছ থেকে আলোচনা শুরু করে তারপরে আমি অবশ্যই সুব্রত দার কাছে যাব। একটু জানতে চাই যে ২৫শে মার্চ কাল রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, অথবা কারা জড়িত ছিল, এই বিষয়ে আপনার অবস্থানটাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদেরকে যারা এটা দেখবে পরবর্তীতে, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু এবং আপনাদেরকে শুভেচ্ছা। ২৫শে মার্চ এই যে কালো রাত্রি বা অপারেশন সার্চলাইট, এই বিষয়ে মানে কারো কোনো দ্ব্যর্থহীনভাবে বলতে হবে যে রাজনৈতিক সমাধানের পথ বেছে না নিয়ে সেই সময় এইভাবে অস্ত্রর ভাষা ব্যবহার করাটা পাকিস্তানিদের কোনোভাবেই উচিত হয়নি। এবং সেটা নিরীহ সাধারণ বাঙালি যারা এদেশের মানুষের ভোটের অধিকার, যেটা নিয়ে আজকেও আমরা এখনও টিল ডেট আমরা যুদ্ধ করে যাচ্ছি, সেই ভোটের অধিকার রায় ১৯৭০ সালে যেখানে দিলেন, তাদের ক্ষমতায়নের জন্য যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনকে পাকিস্তান অস্ত্রের ভাষায় দমন করতে যাওয়াটা অবশ্যই পাকিস্তানের ঠিক হয়নি। এবং একটা জাতি সত্তাকে, এবং এটা আরেকটা জিনিস বলে দিই, পাকিস্তান আমার মনে হয় এখান তো পাকিস্তান পুরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানই। তখন পশ্চিম পাকিস্তান বিশেষ করে আমি বলবো, ভুট্টো সাহেব ছিলেন কিন্তু ফরেন মিনিস্টার অফ আইয়ুব খান, এবং ভুট্টো সাহেবের পিপুলস পার্টির সৃষ্টি কোথায় থেকে? আইয়ুব খানের দ্বারা। সামরিক জান্তারা সবসময় তারা চলে যাওয়ার আগে একটু ক্ষত রেখে যায়, সেই ক্ষতটাই ছিল হচ্ছে ভুট্টো সাহেব। ভুট্টো সাহেব সেদিন যদি তার পরাজয়কে মেনে নিতেন, এবং আরেকটা ছিল ডিসপারিটি, দুই দিকে দুই পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমাদের এদিকে যেমন অ্যাবসলিউট রায়টা দিলেন শেখ সাহেবের পক্ষে, ভুট্টোর পক্ষে কিন্তু সেই অ্যাবসলিউট রায়টা ওইদিকে পশ্চিম পাকিস্তানে ছিল না। সুতরাং এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, আইয়ুব খানের যে ভোট প্যাটার্ন, সেই ভোট প্যাটার্নের বিরুদ্ধে সেই সময় বাংলাদেশের মানুষ এবং পুরা পাকিস্তানের মানুষ বলেছিল যে না, আমরা সার্বজনীন ভোটাধিকার চাই। এবং ৭০ সালে কিন্তু সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রথম ভোট অনুষ্ঠিত হয়, এবং এই সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমেই ১৬২টা সিট সেই সময় আওয়ামী লীগ পায়। এবং এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে অবদান সেদিন যে ভোট তিনি বর্জন করলেন, যাতে সারা দেশের মানুষ একদিকে হয়ে ভোট দিতে পারে, নিজেদের মধ্যে ভোট কোনো ভাগাভাগি না হয়, সেজন্য তিনি যে ডাক দিলেন ভোটের আগে ভাত চাই, এই কথা বলে, এবং তাতে সারা বাংলাদেশের মানুষ একদিকে ভোট দিতে পেরেছিলেন। এবং এই রায়কে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো জায়গায় মানুষের ভোটাধিকারের রায়কে যদি আপনি ভুলুণ্ঠিত করতে চান, সেই রাজনৈতিক ভুলের মাসুল দিতে হয়। যেটা আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে রেফারেন্ডামে আমরা যেটা করছি, আজকে যে রেফারেন্ডাম নিয়ে যা করা হচ্ছে, ঠিক পাকিস্তান সরকারও সেই একই কাজ করছে। আমি জানি না আজকে কি করা হচ্ছে। আজকে রেফারেন্ডাম অনুযায়ী আপনার জুলাই সনদকেও কি করা উচিত ছিল, অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা উচিত ছিল, তাদের শপথ নেওয়া উচিত ছিল। দেখেন আজকে একটু খেয়াল করে দেখেন, ১ মার্চ কিন্তু ডাকা হয়েছিল, কি সংসদ অধিবেশন ডাকা হয়েছিল ১ মার্চ বা ৩রা মার্চ ডাকা হলো, এবং তখনও কিন্তু শপথ নেওয়া হয়েছিল না ৭০ সাল নির্বাচনের পর। আপনি দেখেন আজকে আপনি ঠিক ৩০ দিনের মাথায় কিন্তু আপনি ডাকছেন, কি ডাকছেন, সংসদ ডাকলেন, এবং আপনি কিন্তু শপথ নিলেন না। এবং যেটা সেদিন ডেফার করে ২৫ তারিখে বোধহয়, আমি যদি ভুল না করি, ৩ তারিখে পোস্টপোন করে ২৫ তারিখে ডাকা হয়েছিল, এবং সেটাকেও পোস্টপোন করে ফেলে দেওয়া হলো। সো আমার কাছে মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই সুখকর না, এবং পাকিস্তানের সেদিন যে রাজনৈতিক ভুল, সে ভুলের মাসুল খালি আমরা একা দিচ্ছি না, সবাই দিচ্ছে। বরং আমি একটা জিনিস বলবো
যে সেদিন তাদের একটা ভুলে আমরা একটা মানচিত্র পাইছি, মানে আমরা একটা পতাকা পাইছি। সেদিন বাংলাদেশে কোনো রাজনীতির দলের কোনো ভুল ছিল কিনা? আপনি যেটা ওই যে 25শে মার্চে যেটা বললেন যে 25শে মার্চে পাকিস্তানের আপনি ভূমিকার কথা জিজ্ঞাসা করছেন, সো পাকিস্তানের যে ভুল ছিল সেই ভুলের কথা বলুন। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন যে রাজনৈতিক ভুল আওয়ামী লীগের ছিল, মুসলিম লীগের ছিল, নিজাম ইসলাম পার্টির ছিল, এবং মালেক মন্ত্রিসভায় যে দল জয়েন করেছিল ইনক্লুডিং জামাত ইসলাম সহ, তাদের সেটা রাজনৈতিক ভুল ছিল। মানে জামাতের ভুলটা আসলে কি ছিল? এই জামাতের ভুল বললে হবে না, কারণ মালেক মন্ত্রিসভা, আবার আপনি এখানে একটু ডাইরেক্ট প্রশ্ন করলে হবে না, প্রশ্নটা হতে হবে সত্যের উপর ভিত্তি করে। মালেক মন্ত্রিসভায় কে ছিল? মালেক বাংলাদেশের রাজনীতিক দলগুলোর কথা আগে বলতেছি, আগে শোনেন, বাংলাদেশে তাই সেসব রাজনৈতিক দল আছে। মালেক মন্ত্রিসভায় 5 জন ছিলেন আওয়ামী লীগের, না আওয়ামী লীগের ছিলেন, মালেক মন্ত্রিসভায় হচ্ছে 5 জন ছিলেন মুসলিম লীগের, 3 জন ছিলেন আওয়ামী লীগের, নিজাম ইসলাম পার্টির ছিলেন 2 জন, জামাত ইসলামের ছিলেন 2 জন, 14 জন টোটাল পলিটিক্যাল পার্টি। এর মধ্যে এখনও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশে আছে, এবং তখন বৃহৎ রাজনৈতিক দল বলতে সে সময় কিন্তু জামাত ইসলাম না, মুসলিম লীগ ছিল। এবং এই যে ঐতিহাসিক যে ভুলটা জামাত ইসলামের সেই সময় 25 তারিখের পরে পাকিস্তানকে সমর্থন করাটা, অবিভক্ত পাকিস্তান যে তারা যেটা করছে সেটা রাজনৈতিক ভুল, এটা আমি সব জায়গায় বলে আসছি। কিন্তু তাদের যে চিন্তাটা ছিল ভারতীয় আধিপত্যবাদ, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। ভারত বাংলাদেশকে সাহায্য করছে তার নিজের স্বার্থে, এবং ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্মান করে না, এদেশের মানুষ মাথা উঁচু হয়ে দাঁড়ায়, এটা ভারত কোনোদিন চায়নি। 71 সালের যুদ্ধে ভারতের যে অবদান, সে অবদান আরও নিকৃষ্ট জামাত ইসলামের চেয়েও, এবং এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সব কিছু হত্যা করছে ভারত। ধন্যবাদ আপনাকে।